গুড মর্নিং স্টুডেন্টস, নিশ্চয়ই সবাই ভালো আছো বাড়িতে। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস যেটা পড়াচ্ছিলাম, যে 5 নম্বর চ্যাপ্টারটা, যে ঔপনিবেশিক শাসনের যে প্রতিক্রিয়াটা, অর্থাৎ সিপাহী ঔপনিবেশিক শাসন বলতে কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে যে উপনিবেশে পরিণত করেছিল এবং সেই উপনিবেশে তাদের শাসন কার্য চালিয়েছিল, তার প্রতিক্রিয়া স্বরূপ আমরা দুটো পার্ট দেখেছি। একটা যে কিছু সংস্কারমূলক কাজ যেমন ঘটতে থাকবে উভয় পক্ষ থেকে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকবৃন্দরা তারাও উদ্যোগী হয়ে কিছু আইন প্রণয়ন করবেন। সঙ্গে সঙ্গে কি হবে না, ভারতীয় যে তৎকালীন মহাপুরুষ জ্ঞানীগুণী মানুষদের আবির্ভাব ঘটবে, তারা কিন্তু বিভিন্নভাবে সমাজটাকে সংস্কার করার চেষ্টা করবেন, কিংবা ধর্মটাকে সংস্কার করার চেষ্টা করবেন, শিক্ষাটাকে সংস্কার করার চেষ্টা করবেন। তো সেইগুলো আমরা পড়েছি। তো সেইগুলো ছিল একটা ভালো দিক। আর একটা যে খারাপ দিক, অর্থাৎ আমরা দেখতে পাবো বিভিন্ন প্রতিক্রিয়া বিদ্রোহের মধ্য দিয়ে, অর্থাৎ সেই বিদ্রোহগুলো সংঘটিত হতে থাকবে, সেই ঔপনিবেশিক শাসনের যে হিংস্রতা বর্বরতাকে একদিকে তুলে ধরবে, প্রকট হয়ে উঠবে যখন। তো সেই সমস্ত বিদ্রোহগুলো, অর্থাৎ ঔপনিবেশিক শাসনের যে প্রথম যে আঘাতটা আসবে কাদের উপর না, শিক্ষিত কিংবা উপজাতি সম্প্রদায়ের মানুষ, নিরক্ষর উপজাতি সম্প্রদায়ের মানুষ কিংবা কৃষক সমাজের ওপর। তো তারাই প্রথমে কিন্তু বিদ্রোহগুলো বিভিন্ন সময় সংঘটিত করবে। তো আমরা সেই বিভিন্ন প্রকার বিদ্রোহগুলো যেগুলো ঘটেছিল তাদের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ আমাদের সিলেবাসে যেগুলো রয়েছে সেগুলো পড়েছি। তো এই সমস্ত বিদ্রোহগুলো ঘটিয়েছিল, 1 নম্বর হচ্ছে কৃষকেরা, উপজাতি সম্প্রদায়ের মানুষেরা। আর কিছুগুলো হয়েছিল ধর্মীয় যে কারণের জন্য, ধর্ম সংস্কারকে কেন্দ্র করে সৃষ্টি হলেও যে তারা কিন্তু শেষ পর্যায়ে একটা বিদ্রোহের রূপ ধারণ করেছিল, যে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে গিয়েছিল। তো সেই রকম দুটো আন্দোলনের কথাও আমরা পড়েছি। তো এই যে বিদ্রোহগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিদ্রোহ ঘটবে, যে 1857 সালে সিপাহীদের বিদ্রোহ। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সমস্ত সিপাহীদেরকে নিয়েই এই উপনিবেশটাকে শাসন করতেন, সেই সমস্ত সিপাহীরাই কিন্তু একদিন বিদ্রোহ ঘোষণা করবে। সেটাই হচ্ছে সিপাহী বিদ্রোহ, 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ। তখন আমরা জানি গভর্নর জেনারেল হয়ে রয়েছেন বাংলার গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। তো এই সময়ে যে সংগঠিত হবে এই সিপাহী বিদ্রোহ। তো এই সিপাহী বিদ্রোহটা নিয়ে আমাদের আজকের এই ক্লাসটাতে আমরা সিপাহী বিদ্রোহ আলোচনাটাকে সুবিধাভাবে, মানে সুস্পষ্টভাবে এবং সুন্দরভাবে করার জন্য কতগুলো যে পয়েন্টের উপর আমরা আলোচনাটা করব, আলোকপাত করব। তাদের মধ্যে যেমন এই যে সিপাহী বিদ্রোহটা যে হঠাৎ করে শুরু হয়ে গেল তা নয়, এর কতগুলো যে পটভূমি রয়েছে, তার অর্থাৎ যেটা আমরা পরোক্ষ কারণ হিসাবে বলতে পারি, সঙ্গে সঙ্গে কতগুলো প্রত্যক্ষ কারণ ছিল। তারপর এই বিদ্রোহটার সূচনাটা কিভাবে হলো, কোথায় হলো, কি ব্যাপার, এবং এই যে সিপাহী বিদ্রোহটার বিস্তার এবং ব্যাপকতাটা কি ধরনের ছিল, অর্থাৎ প্রকৃতি সম্পর্কে আমরা এখানে একটু জানবো। বিস্তার ব্যাপকতা অর্থাৎ এই প্রকৃতিটা বা চরিত্র, যা প্রকৃতিটা আমরা এখানে সেটাকে আমরা চরিত্র আকারে, তো বিস্তার এবং ব্যাপকতাটা জানবো। তার সহযোগিতা ও অসহযোগিতা, এই বিদ্রোহটাতে কারা কারা সহযোগিতা করেছিল, অর্থাৎ বিদ্রোহটাকে সমর্থন করছিল কারা কারা, আর কারা কারা সমর্থন করেননি। সহযোগিতা অর্থাৎ যে কাদের সমর্থন ছিল আর কাদের অসমর্থন ছিল বা সমর্থন ছিল না, সেটা সম্পর্কেও জানবো। আর কি এই বিদ্রোহের চরিত্রটা পড়বো এবং বিদ্রোহকারীদের লক্ষ্যগুলো কি ছিল, আর হচ্ছে পরিণতি বা কি হয়েছিল। তো এটা একটা বড় আলোচনা। তো সেইটা কি আজকে আমরা এই যে 1 থেকে 5 পর্যন্ত পয়েন্টটা, অর্থাৎ পটভূমি, প্রত্যক্ষ কারণ, বিদ্রোহের সূচনা, বিস্তার, ব্যাপকতা এবং সহযোগিতা অসহযোগিতা, এইটা নিয়ে আজকের আমরা একটা পার্টে আলোচনা করব। তো পরের ক্লাসে আমরা কি করব, চরিত্র, লক্ষ্য এবং তার যে পরিণতি কি হয়েছিল, এই সিপাহী বিদ্রোহের অন্তিম পরিণতি, তো সেটা আমরা এর পরের ক্লাসে আলোচনাটা করব। তো আজকের প্রথমের যে আলোচনাতে আমরা বলছি যে সিপাহী বিদ্রোহটা, সিপাহীরা কারা, অর্থাৎ যে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো একটা বাণিজ্য করার জন্যই ভারতে এসেছিল, কিন্তু ধীরে ধীরে তারা যখন অধিকার পাচ্ছিল বা বিভিন্ন শাসকদেরকে হারিয়ে দিয়ে তারা যখন পুরো ভারতটাকে ধীরে ধীরে নিজেদের করায়ত্ত করলো, তখন কিন্তু সেই ভারতটাকে শাসন করার জন্য তাদের সিপাহীদের প্রয়োজন ছিল।
তো এই সিপাহী সৃষ্টির জন্য তারা তো আর এত এত সিপাহী, এত বড় সাম্রাজ্যের সিপাহী দরকার, প্রচুর লক্ষ লক্ষ সিপাহী। তো এই সিপাহী সৃষ্টি বা তাদের আনার জন্য প্রথমে থেকে কিছু কিছু ইংল্যান্ডের সিপাহীদের আনা হতো, কিন্তু পরবর্তীকালে যখন প্রচুর পরিমাণে সৈন্যের দরকার পড়ছিল, তো তাদের জন্য ভারতীয়দেরকে কিন্তু সিপাহী হিসাবে নিযুক্ত করা হচ্ছিল। তো সেই সিপাহী নিযুক্তকরণের যে প্রক্রিয়াটাকে আমরা দুটো ভাগে যদি ভাগ করি, একটা 1820 খ্রিস্টাব্দে যে একটা সংস্কার ঘটবে, কার সময় এই সংস্কারটা ঘটবে না হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংসের সময়। এই যে ওয়ারেন হেস্টিংসের সময় কি হবে, 1820 খ্রিস্টাব্দে কিছু সংস্কার সাধন করা। তো এই 1820 আগে পর্যন্ত কৃষক যে বিভিন্ন উত্তর ভারতের কিন্তু কৃষকদেরকে বিশেষ করে সৈন্যবাহিনীতে তাদের নিয়োগ করা হতো এবং তাদেরকে বিশেষ মর্যাদা দেওয়া হতো সেই সেনাবাহিনীতে, এবং তাদের জন্য বেতন বেশি ছিল। তাদের সৈন্যবাহিনীর মধ্যে একটা তারা একটা বিশেষ ক্ষমতার ভোগ করতো, তারা যাকে বলে সুযোগ সুবিধা ভোগ করতো। এবং সেই যে সৈন্য নিয়োগের ক্ষেত্রে আমরা পূর্বের যে মুঘল শাসন চলছিল, সেই মুঘল শাসন পদ্ধতি মেনেই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের নিয়োগটা করাতো। তো উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের কৃষকদেরকে তাদেরকে কিন্তু মর্যাদা দিয়ে তাদেরকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হতো এবং তাদেরকে বিশেষ মর্যাদা দেওয়া হতো। কিন্তু কি হলো, ওয়ারেন হেস্টিংসের সময় যখন কি করা হলো, এই সৈন্যবাহিনীতে কিছু সংস্কার করা হলো। সেই সংস্কারগুলো কি কি, যে এক নম্বর হচ্ছে কি, এই যে সৈন্যবাহিনীতে নিয়োগটা কৃষকদেরকে, এই যে উত্তর ভারতের যে কৃষক সম্প্রদায়ের মানুষদের যাদের নিয়োগ করা হয়েছিল তাদের সঙ্গে সঙ্গে আলাদাভাবে একটা সামরিক জাতি বলে ঘোষণা করে তাদের কাছ থেকে কিন্তু সৈন্যগুলো, সেই জাতির কাছ থেকে কিন্তু সৈন্যদের বেশি নিয়োগ করা হতে লাগলো। যেমন কি পাঞ্জাবি, জাট, নেপালি, গুর্খা, এই সমস্ত যে জাতির কাছ থেকে সৈন্য নিয়োগের পেছনে তাদের দাবি ছিল যে যারা হচ্ছে কিনা রুটি খায়, পাহাড়ি অঞ্চলে বসবাস করে, তারা শক্তি সামর্থ্যবান হবে এবং তারা যদি সিপাহী হিসাবে থাকে তারা বেশি ফলপ্রসূ হবে। তো এবং সেইভাবে কিন্তু সামরিক জাতি নামে নতুন একটা যে ধারণা সৃষ্টি করে তাদেরকে বেশি উৎসাহিত করতে থাকে। তো এইভাবে একটা সংস্কার করা হয়। 2 নম্বর কি, যে সমস্ত ভারতীয় সৈন্যদের বেতন কাঠামোটাকে একই করে দেওয়া হয়। অর্থাৎ যেখানে আগে ভারতের সেই যে উত্তর ভারতের কৃষকরা, অযোধ্যা অঞ্চলের কৃষকরা যারা বিশেষ করে থাকতো, তাদেরকে কিন্তু একটা বিশেষ মর্যাদা দেওয়া হতো, সেই সৈন্য দলের মধ্যে তাদের একটা মর্যাদা থাকতো। কিন্তু কি হলো, তাদেরকে সবার বেতন বৈষম্যটাকে দূরীভূত করে একই প্রকারের বেতন চালু করা হলো। এবং সেখানে কি করা হলো, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিযুক্ত যে সৈন্যদেরকে কিন্তু তাদের বেতনটাকে বেশি রাখা হলো। তো অর্থাৎ একদিকে ভারতীয়দের মধ্যে একটা সমতা ফিরিয়ে আনা হলো, সব সমান করে দেওয়া হলো, আর অপরদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসকদের যে নিযুক্ত তাদের যে ধর্মের যে সৈন্যরা থাকতো তাদেরকে কিন্তু বেশি বেতন দেওয়া হতো। আর একটা কি ছিল, যে ভাতা বন্ধ করে দেওয়া। ব্যাপারটা কি, যে যারা বিভিন্ন সময়ে ভারতীয় সৈন্যরা এক জায়গা থেকে অন্য জায়গায় তাদেরকে যেতে হতো, দূরবর্তী অঞ্চলে তাদের কর্মসূত্রে সেখানে যেতে হতো, তো সেক্ষেত্রে কি হলো, যে তাদেরকে অতিরিক্ত একটা ভাতা দেওয়া হতো, কিন্তু সেই ভাতাটাও বন্ধ করে দেওয়া হলো 1820 খ্রিস্টাব্দের সেই যে সামরিক সংস্কার কিছু করা হচ্ছিল। 2 নম্বর কি, এই ভাতা বন্ধ করে দেওয়ার জন্য যারা কিংবা কেউ যদি বলে যে দূরবর্তী স্থানে গিয়ে তারা হচ্ছে সৈন্যবাহিনীর হয়ে কাজ করতে পারবে না, তাদের জন্য কিন্তু আবার শাস্তিরও ব্যবস্থা করা হয়েছিল। তো এই বিবিধ কারণগুলো কিন্তু ধীরে ধীরে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যবাহিনী বিভাগে কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি করছিল ভারতীয় সিপাহীদের মনে। বিশেষ করে যে উত্তর ভারতের নিযুক্ত যে কৃষক গোষ্ঠী যারা হচ্ছে শ্রমিক সৈন্যবাহিনীতে কাজ করতো, তাদের মনে বিক্ষোভটা ধীরে ধীরে দানা বাঁধছিল। তো এটা তো ছিল পরোক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ হিসাবে আমরা বলতে পারি, যখনই 1856 খ্রিস্টাব্দের দিকে যে নতুন এক ধরনের কিন্তু যে রাইফেল, যেটা কি সৈন্যবাহিনীতে নিয়ে আসা হলো, সেই যে রাইফেলটার একটা বিশেষ নাম কি ছিল, এনফিল্ড রাইফেল। এই এনফিল্ড রাইফেলের যখন প্রবর্তন করা হয়, এই রাইফেলটাকে তার যে টোটা, অর্থাৎ যে টোটাগুলোকে যে গুলিতে রাইফেলের ভেতর ঢোকাতে হবে, তার আগে কিন্তু দাঁতে কেটে
মুখের লাগিয়ে সেগুলোকে কিন্তু ঢোকাতে হতো। তো সেই যে যে টোটাগুলোকে একটা গুজব ছড়িয়ে গিয়েছিল কি যে ওই টোটাগুলো হচ্ছে গরু এবং শূকরের চর্বি দিয়ে নাকি তৈরি করা হয়। তো এইটার ফলে অর্থাৎ যারা যে সমস্ত ভারতীয় সিপাহীরা এইটা মুখে ব্যবহার করবে তো তাদের জাতপাতের যে নষ্ট হবে, তো সেই একটা ভয়কে গুজবের আকারে ছড়িয়ে দেওয়া হলো, যার ফলে কিনা সৈন্যবাহিনীতে একটা যে সন্ত্রস্ত ভাব দেখা দিল। তো কোনো রকম ভাবে সেটাকে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু যে ব্যাপারটাকে কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল, অর্থাৎ এই যে জাতপাত ধর্ম নষ্ট হওয়ার ব্যাপারটাকে তারা কিন্তু কোনো রকম ভাবে চাপিয়ে দিয়েছে। তবুও কিন্তু এইটা কিন্তু থেকে গিয়েছিল। তো এইভাবে কি হচ্ছে যে একটা প্রত্যক্ষ কারণ, এইভাবে কিন্তু এটা প্রত্যক্ষ কারণের হিসাবে শুরু হয়েছিল। তো ব্যারাকপুরে এই যে এই গুজবটা কোথায় ছড়িয়ে গিয়েছিল না কলকাতার যে দমদম যে সেনা ছাউনি রয়েছে, দমদমের যে সেনা ছাউনি রয়েছে সেখানে কিন্তু এই গুজবটাকে কিন্তু ছড়ে গিয়েছিল, বিশেষ করে কলকাতার দমদম সেনা ছাউনিতে। তো এই বিদ্রোহটা এরকম পরিস্থিতিতে যখনই কিছুটা ধামাচাপা পড়ছে তো বিভিন্ন জায়গায় তো সেনা ছাউনি থাকে, তো দমদমের সেনা ছাউনিতে এটা ব্যাপারটা ঘটলো, সূচনাটা হলো। কিন্তু 1857 সালের মার্চের শেষের দিকে ব্যারাকপুর সেনা ছাউনিতে কি হলো যে মঙ্গল পাণ্ডে তিনি সরাসরি কি করলেন, একজন যে ইংরেজ উচ্চপদস্থ কর্মচারীকে সৈনিক যে কে হত্যা করলো, গুলি করে হত্যা করলো। তো এর ফলস্বরূপই কিন্তু বিদ্রোহটার সূচনা হয়ে গেল। এবং সেখানে সঙ্গে সঙ্গে যে ভারতীয় সৈন্যরা কি করলো যে উচ্চপদস্থ ইংরেজ কোম্পানিদেরকে বেছে বেছে হত্যা করতে শুরু করলো, এবং সঙ্গে সঙ্গে কয়েকদিনের মধ্যেই কিন্তু মঙ্গল পাণ্ডে সহ তার যে সহযোগীদেরকে কিন্তু গ্রেপ্তার করে নেওয়া হলো। তো এইভাবে বিদ্রোহটা সূচনা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে বিদ্রোহের যে ঘটনাটা সমস্ত সেনা ছাউনিতে যেন আগুনের মতো ছড়িয়ে পড়লো। এবং বিশেষ করে এই যে ব্যারাকপুর সেনা ছাউনি ছিল, এখানে কিন্তু বিশেষ করে উত্তর ভারতের যে কৃষক অর্থাৎ যে অযোধ্যার অঞ্চলের যে বিশেষ করে কৃষক সম্প্রদায়ের মানুষরা এখানে তখন কিন্তু সেনা ছাউনিতে ছিল। তো এইখানে যেই বিদ্রোহ শুরু হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে উত্তর ভারতের বিভিন্ন জায়গায়ও কিন্তু সেনা ছাউনিতে আগুনের মতো যে বিদ্রোহের যে কাহিনীটা ছড়িয়ে পড়বে। সেই ছড়িয়ে পড়বে প্রাথমিক দিকে কোথায় ছড়াবে, যে আম্বালাতে ছড়িয়ে পড়বে, লখনৌ এবং মিরাট, যেটা দিল্লির কাছাকাছি ছিল মিরাট, সেইখানেও কিন্তু ছড়িয়ে পড়বে। তো এই মিরাটে যে সিপাহী বিদ্রোহের ঘটনাটা একটা গল্প রয়েছে গোরে আয়ে, এটা নিয়ে একটা ছোট্ট গুজব বা গল্পের মতো রয়েছে। সেই গল্পটা কি, সেই গল্পটা হচ্ছে কি যে এই মিরাট সেনা ছাউনিতে কি হবে যে কয়েকজন ভারতীয় যে সিপাহী তারা কি করবেন যে এনফিল্ড রাইফেল ব্যবহার করবেন না, সেইটা তারা দাবি তুলতে থাকে। তো সেই দাবিকে ধামাচাপা দেওয়ার জন্য জোর করে কি করা হয়, 85 জন মতো যে ভারতীয় যে সৈন্যকে কিন্তু বন্দি করে রাখা হয়, এবং তাদেরকে কিন্তু বন্দি করে এমনি সাধারণ কয়েদিদের যেভাবে হাতে শিকল বেঁধে রাখা হয় তেমন করেই কিন্তু রাখা হয়েছিল। তখন ওইখানের যে সেনাপতি ছিলেন তার নাম হচ্ছেন যে কর্নেল কারমাইকেল স্মিথ, যে কারমাইকেল, তিনি কি করেছিলেন, এই যে 85 জন ভারতীয় সিপাহী যারা কিনা ওই এনফিল্ড রাইফেল ব্যবহার করবে না বলে দাবি তুলছিল তাদেরকে গ্রেপ্তার করে নিয়েছিল। তো এই সময় কি হচ্ছিল, সন্ধ্যার দিকে যে কিছু কিছু ভারতীয় সিপাহীরা কিন্তু অন্য সমস্ত সিপাহীরা যারা সেই সেনা ছাউনির পাশে বাজারে একটা জায়গায় গল্প করছিল গ্রামবাসীদের সঙ্গে। তো সেই সময় কি ছিল, ইংরেজ যে সৈন্যরা তাদের যে সন্ধ্যাকালীন প্রার্থনা করতে যাওয়ার সময়, প্যারেড করার শেষে প্রার্থনা করতে যাওয়ার সময় কি করছিল, যখনই তারা দলবদ্ধভাবে তাদের গির্জার দিকে যাচ্ছিল তখনই একটা ছোট্ট ছেলে নাকি দৌড়াতে আসতে দেখা যায় এবং বলছিল নাকি গড়ে আয়। এই কথাটা যেই শুনেছে সবাই তখন যারা সেখানে বসে ভারতীয় সৈন্যরা গল্প টল্প করছিল তারা কি করবে, এক দৌড়ে দিয়ে দলবদ্ধ গিয়ে ভাবে যাবে এবং সেই বন্দী হয়ে থাকা যে কতজন 85 জন বন্দী হয়ে থাকা ভারতীয় সৈন্যকে মুক্ত করবে এবং ধীরে ধীরে তাদের
যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইংরেজ যে সৈন্যগুলোকে ধীরে ধীরে বেছে বেছে হত্যা করতে শুরু করবে। তো এইভাবে বিদ্রোহটা কিন্তু একটা গল্প গুজবের মধ্য দিয়ে কিন্তু ছড়িয়ে যাবে। যেই ছড়িয়ে যাবে মিরাট থেকে, সেই সৈন্যবাহিনীরা, ভারতীয় সৈন্যরা কিন্তু সেনা ছাউনিটা দখল করে নেবে। দখল করে নেওয়ার পর তারা কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে সেখানকার যে তৎকালীন বাদশাহ ছিলেন, যে দ্বিতীয় শাহ আলম, যে তৎকালীন যে অযোধ্যার সম্রাট ছিল বাহাদুর শাহ জাফর, দিল্লির যে বাহাদুর শাহ জাফর, তাহলে দিল্লির তৎকালীন যে সম্রাট ছিল কি বাহাদুর শাহ জাফর, তো অর্থাৎ দিল্লির সম্রাট বাহাদুর শাহ জাফরের কাছে গিয়ে তাকে কি করবে, যে তাকে বিদ্রোহীরা বলবে যে তাদের যে হিন্দুস্থানের সম্রাট বলে তাকে ঘোষণা করবে, হিন্দুস্থানের সম্রাট বলে ঘোষণা করে দেবে। অর্থাৎ তাকে যে স্বাধীনভাবে একটা সম্রাট বলে আরো গুরুত্ব দিতে থাকবে। এর ফলে কি হবে, দিল্লির যে মুঘল সাম্রাজ্যের যে শাসকরা কিন্তু ধীরে ধীরে এই সৈন্যবাহিনীর সঙ্গে জড়িয়ে গিয়ে তো বিদ্রোহটা ব্যাপক আকার ধারণ করতে থাকবে। এবং এই বিদ্রোহটা ধীরে ধীরে কি হবে, যে উত্তর পশ্চিম ভারতের দিকে এবং অযোধ্যাতে আরো ব্যাপক আকার ধারণ করবে, হিংসাত্মক আকার ধারণ করবে। এবং এই সুযোগে যে কিন্তু শুধু যে সৈন্যরা তাদের যে অধিকার আদায়ের জন্য লড়াই করছিল তার নয়, কিন্তু গণবিক্ষোভে পরিণত হবে। সিপাহীদের সঙ্গে সঙ্গে যখন জনগণ যে সেই বিদ্রোহে অংশগ্রহণ করবে, তখন এটা একটা গণবিদ্রোহের আকার ধারণ করবে। এবং কিছু কিছু জনগণ তো যে সেনাবাহিনীর লুটপাটের দিকে তাদের একটা লক্ষ্যবস্তু স্থির করবে। তো এইভাবে হচ্ছে কিনা একটা গণবিদ্রোহের আকার ধারণ করবে। তো এই বিদ্রোহটা ধীরে ধীরে বিভিন্ন যে তৎকালীন সময় যে সমস্ত জমিদার কিংবা ছোট ছোট ক্ষুদ্র রাজ্যের রাজারা বিভিন্নভাবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই অধীনতামূলক মিত্রতা নীতি হোক কিংবা সত্যবিলাপ নীতি হোক, সেই নীতির দ্বারা যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র রাজা কিংবা সামন্তরা যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারাও কিন্তু ইংরেজ যে শক্তিকে উচ্ছেদ করার জন্য কিন্তু ধীরে ধীরে তারা সেই বিদ্রোহে যোগদান করবে। তো এইভাবে সেই বিদ্রোহটা বিশেষ করে তাঁতিয়া টোপি, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, নানা সাহেব প্রভৃতি যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের রাজা সামন্তরা কিন্তু এই বিদ্রোহতে যোগদান করবে এবং বিদ্রোহটা একটা ব্যাপক গণ অভ্যুত্থানে পরিণত হবে। যদিও বিদ্রোহকারীদের লক্ষ্যগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ছিল, তো এই বিদ্রোহটা কিন্তু ব্যাপক বিস্তার লাভ করবে। তো এই বিদ্রোহের চরিত্র, লক্ষ্য এবং পরিণতি নিয়ে আমরা পরবর্তী আলোচনাতে করব পরের ক্লাসে। তো আজকে এই ক্লাসের শেষ পর্যায়ে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই বিদ্রোহটার সহযোগিতা এবং অসহযোগিতা। এই বিদ্রোহটাকে সমর্থন করছিলেন কারা কারা, বিশেষ করে আমরা সহযোগিতা বা সমর্থন করছিল দেখতে পাবো যে সমস্ত ভারতীয় কৃষকদের মনে আগে থেকে, যে সমস্ত কৃষক সম্প্রদায়ের যে মানুষেরা যারা সৈন্যবাহিনীতে উত্তর ভারত থেকে নিযুক্ত হয়েছিলেন, তাদের মনে কিন্তু একটা অসন্তোষ ছিল, তাদের একটা যে সামাজিক মর্যাদা ছিল সমাজের, সেটা কিন্তু সৈন্যবাহিনীতে সেখানে আর তাদেরকে আর দেওয়া হতো না। তার ফলস্বরূপ তারা কিন্তু সেই বিদ্রোহতে বিশেষ করে তারাই অংশগ্রহণ করেছিল। তো এই বিদ্রোহতে আর যারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তারাই কিন্তু সমর্থন জানিয়েছিল। আর অপরপক্ষে যারা যে সমস্ত অঞ্চলে মানুষজনরা ব্রিটিশ সরকার শাসনের যে কাছ থেকে ফল বা সুফল লাভ করছিল, তারা কিন্তু এটাকে সমর্থন করছিল বা তারা কিন্তু এই বিদ্রোহটাকে অসহযোগিতা করছিল। তাহলে অসহযোগিতা করবে বিশেষ করে কিন্তু যে তৎকালীন শিক্ষিত বাঙালিদের যে একটা অসন্তোষ, তাদের মধ্যে এই বিদ্রোহটার প্রতি একটা অনীহা বা যে তাদের সমর্থন না করা ছিল একটা লক্ষণ আমরা এখানে দেখতে পাবো। বিভিন্ন শিক্ষিত মানুষরা চায়নি যে কেন এরা বিক্ষোভ করছে, কি ব্যাপার, তারা কিন্তু সেই যে বিক্ষোভকারীদের যে মূল কারণগুলো খোঁজার চেষ্টা করেনি। তারা কিন্তু যেহেতু শিক্ষিত সমাজ তখন কিছুটা হচ্ছে ইংরেজদের যে কথা মতো তারা চলতো, তাদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো ছিল, তাই শিক্ষিতরা কিন্তু এই যে বিদ্রোহকে সমর্থন করেন। দ্বিতীয়ত কি, যে পাঞ্জাবি এবং গুর্খা সৈন্যরা কিন্তু সমর্থন করেননি, উপরন্তু তারা এই বিদ্রোহটাকে দমন করার কাজে কিন্তু যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদেরকেই লাগিয়েছিল। অপরদিকে আরেকটা কি না, মাদ্রাজ এবং মুম্বাই প্রেসিডেন্সি,
যেখানে বাংলা প্রেসিডেন্সিতে বিদ্রোহটা শুরু হয়ে উত্তর ভারতে ছড়িয়ে গিয়েছিল, কিন্তু দক্ষিণ ভারতে, বিশেষ করে দক্ষিণ ভারত কিংবা পশ্চিম ভারত যেখানে মাদ্রাজ এবং মুম্বাই প্রেসিডেন্সি রয়েছে, সেখানে কিন্তু এখানে বিদ্রোহের কোনো আঁচ দেখা যায়নি এবং এখানে বিদ্রোহীকারীদের সেরকম ভাবে এই বিদ্রোহটাকে সংগঠিত করতে দেখা যায়নি। তো এই রকম ভাবে একটা অসহযোগিতা দেখা গিয়েছিল একাংশের মধ্য থেকে। তো এই রকম ভাবে এই বিদ্রোহটা কিন্তু সর্বাঙ্গীন ভাবে সারা ভারত জুড়ে কিন্তু ছড়িয়ে পড়তে পারেনি, যদিও এটা কিন্তু এই যে ইংরেজ রাজশক্তির ভিতকে কিন্তু অনেকটাই নাড়িয়ে দিয়েছিল। তো আমরা এর পরের ক্লাসে এই বিদ্রোহটার চরিত্র, লক্ষ্য এবং পরিণতি কি হয়েছিল সেটা নিয়ে আমরা এর পরের ক্লাসে আলোচনাটা করব। তোমরা এই যে ছকটা দেখতে পাচ্ছ যদি ছোট্ট করে তুলে রাখতে পারো, তাহলে তোমাদের পড়ার সময় কিন্তু একটা কোনো প্রশ্ন পড়লে তোমরা কিন্তু সহজে উত্তরটা লিখতে পারবে। তো প্রত্যেকটা পয়েন্টকে তোমরা বিশ্লেষণ করলে একটা নিজেরা কিন্তু লেখার ক্ষমতা তোমরা পাবে।